ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আজকে আমরা এসএসসির বায়োলজির জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং তোমাদের যাদের যত গ্রুপ আছে তোমরা গ্রুপগুলোতে শেয়ার করতে পারো এবং তোমরা শেয়ার করতে থাকো। আমি একটু আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও। কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভ দেখছো এবং সবাই একটু শেয়ার করো, সবাই ক্লাসটা শেয়ার করো। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে এবং বায়োলজিটা আসলে কিভাবে পড়তে হয়। হ্যাঁ, তুমি আবার ক্লাসটা যখন দেখবাই যে আমরা শুনতে পাই যে বায়োলজি মুখস্থ পড়া, ঠিক আছে, বায়োলজি মুখস্থ করতে হয়। আসলে যে বায়োলজিটা মুখস্থর জিনিস না, ঠিক আছে, এটা বুঝে বুঝে পড়া। তো তোমরা আমার সাথে বুঝে বুঝে বায়োলজিটা কীভাবে পড়তে হয় এটা ক্লাসটা করার পর তোমরা বুঝতে পারবে। তো তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও। হ্যাঁ, সবাই ফ্রেন্ডদের মেনশন দাও এবং কে কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো। হ্যাঁ, তোমরা ভাইয়া কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করে দেব। সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, তাইলে আমরা স্টার্ট করতে পারি। দেখো, জীবকোষ ও টিস্যু, সরি, জায়গায় একটু ভুল আছে, কোষের গঠন না, জীবকোষ ও টিস্যু হবে। হ্যাঁ, ওকে। দেখো, প্রথম যে কোষ জিনিসটাকে, এটা আমাদের আগে জানতে হবে কোষ জিনিসটাকে। দেখো ভাইয়া, তুমি অবশ্যই বিল্ডিং দেখেছো, তো এই বিল্ডিংটা কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয় নাকি? তুমি দেখবা যে ইটগুলো দিয়ে প্রথমে দেওয়াল তৈরি করা হয়, তারপর রুম তৈরি করা হয়, তারপর একটা বিল্ডিং তৈরি করা হয়। ঠিক এই জীব দেহের এই যে আমরা তাহলে বিল্ডিং এর গাঠনিক একক বা বিল্ডিং এর যে একক, ক্ষুদ্র একক, এটা কি বলতে পারি? এটা ইটটাকে বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমাদের জীব দেহের একক, এটা এই কোষ। এই কোষটা দিয়ে কিন্তু জীবদেহের বিভিন্ন অঙ্গ, তারপর তন্ত্র এভাবে গঠিত হয়েছে, ঠিক আছে। তো এই যে কোষ জিনিসটা এই যে আমরা বললাম, একটু আগে বললাম যে ইটের কথা, ঠিক আছে। তুমি কিন্তু এই যে দেয়ালের বা বিল্ডিং এর যে ইট রয়েছে এটার সাথে তুমি এই যে কোষটাকে তুলনা করতে পারো, ঠিক আছে, কোষটাকে তুলনা করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কোষটা কি এটা জানলাম। কোষ জীবদেহের গাঠনিক একক এবং কার্যগত একক। আচ্ছা, এবার টিস্যু। দেখো, এই যে অনেকগুলা কোষ কিন্তু একত্রিত হয়ে একটা টিস্যু গঠন করে, ঠিক আছে, অনেকগুলা কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে। আর এই টিস্যুর কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন আমাদের হাতের যেই ত্বকের টিস্যু, তারপর চোখের টিস্যু। তো এই টিস্যুর যে আমাদের হাতের টিস্যুর কারণে কিন্তু আমরা হাত পা নাড়াচাড়া করতে পারি, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের টিস্যুর বিভিন্ন ধরনের কাজ রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা টিস্যু জিনিসটা কি? টিস্যু জিনিসটা একগুচ্ছ কোষ, অনেকগুলা কোষ একত্রিত হয়ে একটা টিস্যু গঠন করবে, ঠিক আছে। এটা বুঝছি কিনা বলো। তাহলে টিস্যু অনেকগুলা কোষ একত্রিত হয়ে কি করবে? একটা টিস্যু গঠন করবে। তারপর অঙ্গ। দেখো, অনেকগুলা অঙ্গ, ভিন্ন ভিন্ন ধরনের অঙ্গ, এরা একত্রিত হয়ে একটা অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে একটা অঙ্গ তৈরি করবে, ঠিক আছে, অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে অঙ্গ তৈরি করবে। যেমন আমরা একটা অঙ্গের নাম বলতে পারি পাকস্থলী। এই পাকস্থলীতে কি কি টিস্যু থাকতে পারে? এই পাকস্থলীতে আবরণী টিস্যু, তারপর পেশি টিস্যু, ঠিক আছে, এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের টিস্যু হতে পারে। তো এই টিস্যুগুলা একত্রিত হয়, আমরা কি বললাম যে আবরণী টিস্যু, পেশি টিস্যু। এই আবরণী টিস্যু, পেশি টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করছে? এই পাকস্থলী নামক অঙ্গটা তৈরি করছে, ঠিক আছে, পাকস্থলী নামক অঙ্গ তৈরি করছে। তারপর এই যে তন্ত্র বা সিস্টেম, এই তন্ত্র বা সিস্টেম জিনিসটা আচ্ছা, তোমরা তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়ি। তোমরা বেশ কয়জন যুক্ত আছো, তোমরা লাইভে যুক্ত থাকো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো? আচ্ছা, রবিউল ইসলাম রবি সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম আসসালাম। তারপর ইসলাম মুবিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর ফারিয়া আক্তার, তুমিও সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তুমি চিটাগং থেকে দেখছো। তারপর আরও অনেকেই আমি দেখতে পাচ্ছি। তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে। আমি তোমাদের ক্লাসের মাঝে কিছু কোশ্চেন করবো, তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার দিবা, ঠিক আছে। তো তোমরা দেখা যায় এই যে আমি যখন কোশ্চেন করবো, আমি যেই কোশ্চেনগুলো করবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এগুলাই দেখবা ঘুরে ফিরে তোমার পরীক্ষায় আসতেছে। হ্যাঁ, তুমি হচ্ছে যখন কমেন্টে তোমার অ্যান্সারটা লিখবা, আমি কোশ্চেন করলে তুমি যখন অ্যান্সারটা লিখবা, দেখবা তুমি হচ্ছে এই যে অ্যান্সারটা বা এই কোশ্চেনটা, এটা তোমার পরীক্ষার হলে যদি চলে আসে, তুমি মনে পড়ে যাবে তোমার। ঠিক আছে, এজন্য সবাই হচ্ছে কি করবা, সবাই হচ্ছে কমেন্টে অ্যান্সার দিবা। হ্যাঁ, সবাই হচ্ছে কমেন্টে অ্যান্সার দিবা। হ্যাঁ, অনেককে আমি দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি হচ্ছে শুরু করি, পরে যাই। তাহলে অঙ্গ আমরা দেখলাম যে অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে। তারপর হচ্ছে তন্ত্র বা সিস্টেম, তন্ত্র বা সিস্টেম। আচ্ছা, আমরা যদি একটা তন্ত্রের কথা বলি, এই যে আমাদের পাকস্থলী, পাকস্থলী হচ্ছে এই যে সরি, এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। পাকস্থলীতে অঙ্গ ছিল পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রে আবার অনেকগুলা অঙ্গ একত্রিত হয়ে এই পরিপাকতন্ত্রের যে কাজটা আছে এটা সম্পূর্ণ করে। যেমন আমরা হচ্ছে এই যে খাবার খাই, খাবার খাওয়ার এই যে লং একটা প্রসেসের মধ্যে খাবারটা হচ্ছে আবার হজমে হয়, তারপর আরও প্রসেস আছে। তো এই যে মুখগহ্বর, তারপর হচ্ছে গলবিল, অন্ননালী, তারপর পাকস্থলী, এই যে ভিন্ন ভিন্ন অনেকগুলো অঙ্গ আছে। ঠিক আছে, তো এই অঙ্গগুলা মিলে একটা তন্ত্র তৈরি করে, অনেকগুলো অঙ্গ মিলে একটা কি তৈরি করে ভাইয়া, তন্ত্র তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করে, আবার অনেকগুলো তন্ত্র হচ্ছে একটা মানব বডি পরিচালনা করে। তাহলে আমরা বলতে পারি যে জীবদেহের সবচেয়ে ছোট বা সবচেয়ে গাঠনিক এককটা হচ্ছে আমাদের কোষ। ঠিক আছে, জীবদেহের গাঠনিক এককটা হচ্ছে কোষ, এবং এটাকে আমরা কার্যকতা এককও বলতে পারি। আচ্ছা, আচ্ছা গেল। ঠিক আছে, এবার আচ্ছা আচ্ছা, এটা সরছে না কেন? আচ্ছা, তারপর দেখো এই জায়গায় আচ্ছা, তারপর দেখো কোষের নাম সর্বপ্রথম ব্যবহার করেন কে? কোষের নাম সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে রবার্ট হুক। তিনি হচ্ছে 1665 সালে হচ্ছে কোষের নাম সর্বপ্রথম ব্যবহার করেন রবার্ট হুক সর্বপ্রথম ব্যবহার করেন কত সালে? 1665 সালে এটা মনে রাখবা। এবং তিনি আসলে কোষ দেখছে বলতে তিনি হচ্ছে কোষ প্রাচীরটা দেখছিল। তো এটাই ছিল, এই জায়গা থেকে শুধু এটুকু শিখবা। আর হচ্ছে দেখো যে কোষ হচ্ছে জীবদের গঠন ও কাজের একক, এটা আমরা একটু আগে বললাম। তারপর দেখো যে লোই এবং সিকিভিচ 1969 সালে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলেন। এটা কে বলছে? এটা হচ্ছে লোই এবং সিকিভিচ বলছে। তো এই লোই এবং সিকিভিচ দুইজন হচ্ছে দুইজন বলতে পারো সহকর্মী। ঠিক আছে, বিজ্ঞানী ছিল। তো তারা কি বলেন যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। এখন এই বৈষম্যবেদ্য পর্দা জিনিসটা কি? বৈষম্য জিনিসটা হচ্ছে যে কেউ পারবে কেউ পারবে না, এমন একটা জিনিস, তাই তো? কেউ পাবে কেউ পাবে না, বা এটাকে অর্ধভেদ্য পর্দা বলা হয়। অর্থাৎ এমন একটা পর্দা, এই পর্দার মধ্যে দিয়ে মনে করো যে কেউ যাইতে পারবে কেউ পারবে না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এটাকে বলা হয় বৈষম্যবেদ্য পর্দা। অর্থাৎ কোষের যেই পর্দাটা আছে, এই যে দেখো বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত, মানে কোষটা হচ্ছে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। অর্থাৎ এই কোষের মধ্যে কিছু কোষীয় উপাদান প্রবেশ করতে পারবে, আবার কিছু পারবে না, এরকম একটা জিনিস, তাই তো? এই জন্যই তো বলা হয়েছে বৈষম্যবেদ্য পর্দা। আচ্ছা, তাহলে বৈষম্য জিনিসটা বললাম যে বৈষম্যবেদ্য পর্দা জিনিসটা কি? অর্থাৎ কোনো কিছু ঢুকতে পারবে, কিছু ঢুকতে পারবে না, এরকম একটা জিনিস বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। এবং জীবজ ক্রিয়াকলাপের একক, আমরা একটু আগে জানলাম না যে কোষ হচ্ছে জীবদেহের সবচেয়ে ছোট একক বা জীবজ ক্রিয়াকলাপের একক। আমরা যখন আরও পড়ব তখন কিন্তু আরও ডিটেলসে জানবো। ঠিক আছে, কেন জীবজ ক্রিয়াকলাপের একক বলা হয়েছে। আচ্ছা, জীবজ ক্রিয়াকলাপের একক এবং কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তোমরা যখন কোষ বিভাজন পড়বা তখন কিন্তু দেখবা যে একটা কোষ থেকে দুইটা কোষ, একটা কোষ থেকে চারটা কোষ, মানে এরা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের কপি তৈরি করতে পারে, প্রতিরূপ তৈরি করতে পারে। ঠিক আছে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেখবা একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, আবার মায়োসিস বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে চারটা কোষ হয়েছে। ঠিক আছে, এরকম দেখতে পারবা। অর্থাৎ এরা হচ্ছে
যে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তাহলে এই জায়গায় এই যে লোই এবং সিকিমিজ কোষের যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা থেকে আমরা কি জানতে পারলাম যে কোষ হচ্ছে বৈষম্য বেদ্য পর্দা দ্বারা আবৃত, তারপর জীবস ক্রিয়াকলাপের একক, এবং হচ্ছে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, তাকে আমাদের লোই এবং সিকিমিজ হচ্ছে কি বলেছেন, কোষ বলেছেন। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদের কিছু কুইজ ধরি, তোমরা বলো যে জীবদেহের জীবদেহের গাঠনিক গঠন ও কাজের একক কি? সবাই একটু বলো আমার সাথে, জীবদেহের গঠন ও কাজের একক কি? আমি সবার কমেন্ট দেখতে চাই, জীবদেহের গঠন ও কাজের একক কি? সামনে কিন্তু আরো ভালো পড়া আছে, আচ্ছা আমি দেখতে চাই যে জীবদেহের গঠন ও কাজের একক কি। আচ্ছা, আমরা এটুকু দেখলাম, আমরা একটু নেক্সটে যাই। ওকে, আচ্ছা, এই যে আমরা কোষ দেখলাম, এই কোষটা হচ্ছে ভাইয়া নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটাকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটাকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে আদি কোষ বা প্রাকৃতিক কোষ, বা এটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। আরেকটা হচ্ছে যে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তো এই জায়গায় আমি দুইটা চিত্র রেখেছি, এটা হচ্ছে তোমার আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলের চিত্র, আর একটা হচ্ছে ছবি, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের ছবি। তো এইটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে, এটা একটা প্রাণী কোষ। তো এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের কোষ, ইউক্যারিওটিক সেল বা তোমার হচ্ছে প্রকৃত কোষ। তো এই কোষে তুমি কি দেখতে পাচ্ছ? এই কোষে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে কি, আচ্ছা এই যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ, এটা নিউক্লিয়াসের পরে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তারপর মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি আছে, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের রাইবোজোম, তারপর বিভিন্ন লাইসোজোম, অনেক আমরা কোষীয় উপাদান দেখতে পাচ্ছি। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি একটা, এটা হচ্ছে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ঠিক আছে, নিউক্লিয়াস। আচ্ছা, আমরা এটুকু একটু মাথায় রাখি, তারপর চলো আমরা ব্যাকটেরিয়া কোষটা একটু দেখি, বা আমাদের যে আদি কোষটা একটু দেখি। এখন এই জায়গায় আদি কোষ আমরা এই জায়গায় একটু পড়ি, দেখুন। আচ্ছা, ছবিটা একটু দেখি। এই আদি কোষে এই জায়গায় এগুলো হচ্ছে কি জানো? এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুলা ছড়ানো ছিটানো আছে, এই জন্য এদেরকে বলা হয় নিউক্লিয়েট। তারপর এইটা হচ্ছে ডিএনএ, এটাকে ব্যাকটেরিয়ার ডিএনএটা, এই যে গোলাকার একটা ব্যাকটেরিয়া ডিএনএ আছে, এটাকে বলা হয় প্লাজমিড। তারপর আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম আছে, রাইবোজোম আছে, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, এগুলো সব আছে। আচ্ছা, আমরা দেখলাম দুইটা ছবি, আমাদের দেখা শেষ। এবার চলো আমরা আসল পড়ায় চলে যাই। আচ্ছা, দেখো, আদি কোষ বা প্রাকৃতিক কোষ, বা এটার আরেকটা ইংলিশ নামটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, আমি লিখে নিচ্ছি, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আর যে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। তো এই প্রাককেন্দ্রিক মানে হচ্ছে এই যে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি। হ্যাঁ, আদি বলতে পারি, বা প্রাচীন বলতে পারি, বা হচ্ছে নিষ্ক্রিয়, এরকম বলতে পারি। আর এই জায়গায় প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। আচ্ছা, ইউক্যারিওটিক মানে হচ্ছে যে আধুনিক বলতে পারো, আধুনিক বা প্রকৃত বা সুকৃতিক, এরকম ছিল। আচ্ছা, আমরা এগুলো একটু দেখলাম। আচ্ছা, এবার দেখো, আদি কোষের যে নিউক্লিয়াস, এটা হচ্ছে সুগঠিত নয়। আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, কিন্তু প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এটার নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। অর্থাৎ আদি কোষের নিউক্লিয়াসটা যদি আমরা দেখি, দেখো, আদি কোষের নিউক্লিয়াসটা আমরা দেখি, সেখানে কি দেখতে পাবো? যে এটা হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াস। এই প্রকৃত কোষের নিউক্লিয়াসটা দেখো, একটা
নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত আছে, মানে একটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা তারা সুরক্ষিত আছে, সুগঠিত আছে। কিন্তু আদিকোষের যে নিউক্লিয়াসের যেসব বস্তু আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম টোমোজোম এগুলো দেখো ছড়ানো ছিটানো আছে, মানে কোনো নিউক্লিয়ার পর্দা নাই বা নিউক্লিয়ার মেমব্রেন নাই, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি এই নিউক্লিয়াসটা কি না, সুগঠিত না। কিন্তু প্রকৃতি কোষের যে নিউক্লিয়াসটা দেখছিলাম ওটা কি ছিল, ওটা হচ্ছে সুগঠিত ছিল। কিন্তু আদিকোষের নিউক্লিয়াস কি না, সুগঠিত না। আচ্ছা, তারপর দেখো আমরা যদি আসি যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আমরা কি দেখছি যে আদিকোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেন ছিল, ছবিতে যে দেখলাম না, আদিকোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আদিকোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ক্রোমোজোমগুলো ছড়িয়ে থাকে, ক্রোমোজোমগুলো ছড়িয়ে থাকে। আর প্রকৃত কোষে যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এই যে দেখুন, এই যে আদিকোষের নিউক্লিয়াসটা যদি আমরা দেখি যে আদিকোষের নিউক্লিয়াস, ওইটা একসাথে দেওয়া উচিত ছিল। তো এই যে আদিকোষের নিউক্লিয়াস, এই যে আদিকোষের নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, তো সরি প্রকৃত কোষের নিউক্লিয়াস, এই যে এটা হচ্ছে প্রকৃত কোষের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ক্রোমোজোম থাকে। এই নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলা দেখো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত, সুগঠিত আছে। কিন্তু আদিকোষের নিউক্লিয়াসটা হচ্ছে ছড়ানো ছিটানো। আদিকোষের নিউক্লিয়াস ক্রোমোজোমগুলো কেমন, ছড়ানো ছিটানো, কোনো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত নেই, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত নেই, ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। আমরা দেখেছি কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। দেখো এই জায়গায় আমরা যদি নিউক্লিয়াস এবং কোষীয় অঙ্গাণুগুলো বাদ দিই, নিউক্লিয়াস এবং কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি বাদ দিই, তখন দেখতে পাবা সাদা জেলির মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলি, ঠিক আছে। সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। এই সাইটোপ্লাজমের মধ্যে, এই প্রকৃত কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তারপর হচ্ছে তোমার যে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বডি থাকে, রাইবোজোম, লাইসোজোম, এরকম অনেক ধরনের উপাদান রয়েছে, এগুলোকে আমরা কোষীয় উপাদান বলি। কিন্তু আমরা যদি এই যে তোমার ইসের ক্ষেত্রে যাই, এই যে তোমার আদি কোষের ক্ষেত্রে, এই আদি কোষে দেখো কোনো কিন্তু আমাদের কোষীয় উপাদান নেই, কোনো কোষীয় উপাদান নেই, শুধুমাত্র সাইটোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমে একটা ডিএনএ আছে, যেটাকে আমরা বলি প্লাজমিড, তারপর হচ্ছে ক্রোমোজোম আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি যে আদি কোষে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, কিন্তু প্রকৃত কোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বডি, এরকম রয়েছে। কিন্তু আমাদের আদি কোষে একটা জিনিস রয়েছে, সেটা কি জানো, সেটা হচ্ছে রাইবোজোম। আদি কোষেও রাইবোজোম রয়েছে, প্রকৃত কোষেও কিন্তু রাইবোজোম রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কমন উপাদান। দুইটা কোষে কিন্তু আছে, ঠিক আছে। দুইটা কোষে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর দেখো ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, প্রোটিন, বেসিন, প্রোটিন, হিস্টোন থাকে। তাহলে এই যে আদি কোষের যেই ক্রোমোজোম রয়েছে, আমরা জানি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ রয়েছে। এই ডিএনএটা হচ্ছে আমাদের বংশগতির বা প্রজননের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো এইটা হচ্ছে ডিএনএটা কোথায় থাকবে, ডিএনএটা ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকবে আদি কোষের ক্ষেত্রে, আর প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, বেসিক, প্রোটিন, হিস্টোন, এগুলো সব থাকে। আচ্ছা, এটুকু আমরা দেখলাম। তারপর হচ্ছে এই আদি কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, আর প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে সকল উদ্ভিদ ও প্রাণী কোষ। ব্যাকটেরিয়া, এই যে আমরা দেখলাম আদি কোষ, এই আদি কোষটা শুধু কোথায় থাকে, শুধুমাত্র আমাদের ব্যাকটেরিয়াতেই আদি কোষ পাওয়া যায়। আর প্রকৃত কোষটা হচ্ছে সকল উদ্ভিদ ও প্রাণী কোষই হচ্ছে প্রকৃত কোষ, সকল উদ্ভিদ ও প্রাণী কোষ হচ্ছে প্রকৃত কোষ। এখন তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে বলবা যে রাইবোজোম, আচ্ছা তোমরা আমাকে বলো যে আদি কোষে রাইবোজোম থাকে কিনা, বলো আদি কোষে রাইবোজোম থাকে কিনা, আদি কোষে রাইবোজোম রয়েছে না। বা আরেকটা সুন্দর প্রশ্ন বলতে পারো, যে কোশ্চেন বলতে পারো, সেটা হচ্ছে যে কোষীয় কোন উপাদানটা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয়ের মধ্যে উপস্থিত থাকে, আদি কোষ প্রকৃত কোষ উভয়ে কোন উপাদানটা থাকে, এটা বলতে পারো। বলো, আদি কোষ এবং প্রকৃত কোষে উভয়ের মধ্যে কোন উপাদানটা উপস্থিত থাকে, উভয়ের মধ্যে কোন উপাদানটা উপস্থিত থাকে, বলো। আচ্ছা 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 বলো, সবাই বলো। আমি হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার অপেক্ষায় রয়েছি। তোমরা সবাই বলো একটু, সবাই একটু বলো। সবাই বলো,
সবাই বলো যে কোষীয় কোন উপাদানটা আদি কোষ প্রকৃত কোষ উভয়ের মধ্যে উপস্থিত রয়েছে? উভয়ের মধ্যে উপস্থিত রয়েছে। কোষীয় কোন উপাদানটা আদি কোষ প্রকৃত কোষ উভয়ের মধ্যে উপস্থিত রয়েছে? আচ্ছা, ঠিক আছে, সেটা হচ্ছে কি রাইবোজোম। আচ্ছা, এবার বলো যে নিউক্লিয়াস, যে প্রকৃত কোষ এবং আদি কোষ এই দুইটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয় কোন কোষে? কোন কোষে নিউক্লিয়াসটা সুগঠিত নয়? কোন কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়? বলো, কোন কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়? হুম, এই যে সবাই সবাই, আচ্ছা কে বলছো? ডিএনএ বলছো। আচ্ছা, ডিএনএ, ডিএনএ না, ডিএনএ কিন্তু, হ্যাঁ ডিএনএ ঠিক আছে, রাইবোজোম, রাইবোজোম আছে, রাইবোজোম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বলো যে তোমরা বলো যে কোথায়, যে কোন কোষে নিউক্লিয়াস সুগঠিত না? নিউক্লিয়াস সুগঠিত নয় কোন কোষে? এটা আমি একটু জানতে চাই সবার কাছে, সবাই অ্যান্সার করবা যে নিউক্লিয়াস সুগঠিত নয় কোন কোষে। আচ্ছা আচ্ছা, আগেরটা সবাই অ্যান্সার দিয়েছো, সবাই অ্যান্সার দিয়েছো, আমি সবার দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, খুব খুব ভালো, সবাই অ্যান্সার দিয়েছো। মার্স আফসানা, তারপর দেখতে পাচ্ছি তাহমিনা আক্তার সাকিন, সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই খুব ভালো অ্যান্সার দিয়েছো। এবার বলো যে কোন কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়? কোন কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়? সুগঠিত নয় কোন কোষে? এই যে আমাদের নার্গিস ভানু, হ্যাঁ উনি হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, আদিকোষ, আদিকোষ, হ্যাঁ সবাই দিচ্ছ। ইসমাইল মুবিন দিয়েছো আদিকোষ, আদিকোষ, হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি। রেজওয়ান আহমেদ, আদিকোষ, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, তোমরা কিন্তু পড়া বুঝতে পারতেছো। ঠিক আছে, আদিকোষ, হ্যাঁ তোমরা সবাই করো, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মার্স আফসানা তুমি দিয়েছো। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার বলো যে উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? আমি এটা জানতে চাই। উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? সবাই কমেন্ট করবা। উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? হ্যাঁ, আগেরটার অ্যান্সার সবাই ঠিক দিয়েছে। এই যে শাহনাজ পারভিন মুন্নি, রিজওয়ান আহমেদ, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, সবাই অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, সবাই অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আদিকোষ, হ্যাঁ আদিকোষ, সবারটা দেখতে পাচ্ছি। এবার তোমরা হচ্ছে তোমরা বলো যে উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? এটা হচ্ছে আমি দেখতে চাই, সবার অ্যান্সার চাই। উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? বলো, সবাই সবাই হচ্ছে কমেন্ট করবা, উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? সবাই হচ্ছে অ্যান্সার করবা। উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? উদ্ভিদ কোষ কোন ধরনের কোষ? আচ্ছা, তোমরা হচ্ছে অ্যান্সার করতে থাকো, তোমরা কমেন্ট করতে থাকো, আমি হচ্ছে নেক্সটে যাই, আমরা হচ্ছে আবার একটু দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এবার কাজের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে ভাই? কাজের উপর ভিত্তি করে। আমরা এর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দেখছিলাম, ঠিক আছে। আগেটা কি দেখছিলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষটা ছিল দুই ধরনের, একটা ছিল হচ্ছে আদিকোষ। এই যে সবার কিন্তু অ্যান্সার সুন্দর হচ্ছে, সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আমরা এর আগেটা দেখছিলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ ছিল আর একটা হচ্ছে আদি কোষ। আচ্ছা, এবার হচ্ছে যে কাজের উপর ভিত্তি করে, এই যে আমাদের কোষের কাজ রয়েছে না, কোষের কাজ রয়েছে, ঠিক আছে, এই কোষের কাজের উপর ভিত্তি করে কোষটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ কোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে জনন কোষ বা গ্যামেটিক সেল। দেহ কোষ বা সোমাটিক সেল। এই যে সোমা মানে কি? সোমা মানে হচ্ছে দেহ, ঠিক আছে, সোমা অর্থ হচ্ছে দেহ, সোমা হচ্ছে কি? দেহ। আচ্ছা, সোমাটিক সেল। আর জনন মানে হচ্ছে এই যে গ্যামেটিক সেল, গ্যামেট মানে হচ্ছে জনন, তো এখান থেকে আসছে জনন কোষ মানে হচ্ছে গ্যামেটিক সেল। আচ্ছা, সোমা দেহ, এটুকু দেখলাম। দেখো, দেহ কোষ এটা হচ্ছে দেহ গঠনে অংশ নেয়। দেহ কোষের কাজ কি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে এটা দেহ গঠনে অংশ নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, দেখো দেহকোষটা কি করবে ভাইয়া? দেহকোষটা হচ্ছে দেহ গঠনে অংশ নেবে। আর জনন কোষের কাজ কি হবে? সে হচ্ছে জনন কাজে অংশ নেয়। জনন কাজে অংশ নেয় কে? জনন কোষ। জনন কোষের কাজ হচ্ছে কি? জনন কোষে অংশ নেয়। আর দেহকোষ যেটা, সেটা হচ্ছে দেহ গঠনে অংশ নেবে। দেহ গঠনে অংশ নেবে। আচ্ছা, এই যে আমাদের দেহকোষ রয়েছে, এটা হচ্ছে কোন প্রকৃতির? এটা ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড প্রকৃতির ক্রোমোজোম থাকে। অর্থাৎ আমরা যদি বলি আমাদের ক্রোমোজোম হচ্ছে কয় জোড়া? আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, নাকি? 23 জোড়া, 23 জোড়া বা 46টি, তাই তো? 23 জোড়া বা 46টি, তাই তো? তো এটা হচ্ছে যে ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ 2n প্রকৃতির বা ডিপ্লয়েড প্রকৃতির, যেখানে ক্রোমোজোম রয়েছে কয়টা? 23 জোড়া বা 46টি। আর আমাদের জনন কোষের কথা যদি বলি, এই জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির বা n প্রকৃতির। অর্থাৎ এখানে যে ক্রোমোজোম সেটা হচ্ছে অর্ধেক। অর্থাৎ জনন কোষের আমাদের যে দেহ কোষের ক্রোমোজোম রয়েছে তার অর্ধেক। অর্থাৎ আমরা এখানে ক্রোমোজোম বলতে পারি 23টি। 23টি ক্রোমোজোম থাকে, ঠিক আছে? 23টি। এখানে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড হওয়ার কারণটা কি? এখানে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মায়োসিস কোষ বিভাজন হয়, এই মায়োসিস কোষ বিভাজনে যে আমাদের যে মায়োসিস কোষ বিভাজন, সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা, আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজন কখন হয়, যেটা হচ্ছে জনন কোষে মায়োসিস কোষ বিভাজন ঘটে। আমরা এই জায়গায় দিয়ে দিছি মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তো এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মনে করো দেহকোষের যদি ক্রোমোজোম সংখ্যা 2n থাকে, এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা n হয়ে যায়, বুঝছো? এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা n হয়ে যায়। মনে করো যে বাবার যে ক্রোমোজোম রয়েছে, তো এখান থেকে হ্যাপ্লয়েড সংখ্যক, প্রথমে যদি আমাদের শুক্রাণু গঠিত হয়, সেখানে হচ্ছে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আবার আমাদের মায়ের যে ক্রোমোজোম রয়েছে, ডিপ্লয়েড সংখ্যক দেহকোষ রয়েছে, সেখান থেকে জননকোষ থেকে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক জননকোষে, যেটা হচ্ছে গ্যামেট তৈরি করে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আবার জাইগোট তৈরি হয়, ঠিক আছে? জাইগোট জাইগোট সৃষ্টি হয়, যেটা হচ্ছে আবার 2n প্রকৃতির হয়। যেটা হচ্ছে 2n প্রকৃতির বা ডিপ্লয়েড প্রকৃতির হয়। আবার এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে দেহ গঠনে অংশ নেয়। আচ্ছা, এটুকু দেখলাম। তাহলে এই যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষটা হচ্ছে বিভাজিত হয় কিসের মাধ্যমে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। অর্থাৎ আমরা জানি যে মাইটোসিস বিভাজন যেটা, সেটা হচ্ছে কোন প্রকৃতির বিভাজন, সেটা কিভাবে বিভাজিত হয়? একটা কোষ থেকে তার অনুরূপ আরেকটা কোষ তৈরি হয়, ঠিক আছে? একটা কোষ থেকে তার অনুরূপ আরেকটা কোষ তৈরি হয়। আচ্ছা, একটা কোষ থেকে তার অনুরূপ আরেকটা কোষ তৈরি হলে সেটাকে আমরা কি বলি? সেটাকে হচ্ছে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। তো এই মাইটোসিস কোষ বিভাজনটা কখন হয়? যেটা হচ্ছে আমাদের, মনে কর যে দেহের যে দেহের বৃদ্ধিতে বা দেহের কোনো অংশ যদি কেটে যায়, সেটার বৃদ্ধিতে হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এই ক্ষয়পূরণ, দেহের যে ক্ষয়পূরণ বা দেহের বৃদ্ধি, এটা হচ্ছে ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর এই মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ তার মানে সমান দুইটা ভাগে ভাগ হয়ে যায়। মানে একটা কোষ থেকে, যে 2n কোষ থেকে কিন্তু আবার 2n সংখ্যক কোষে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? ডিপ্লয়েড প্রকৃতির কোষ তৈরি হয়। আর মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে কিন্তু 4টা কোষ তৈরি হয়। অর্থাৎ ডিপ্লয়েড যে কোষ, সেটা থেকে কিন্তু হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেহকোষ, এই দেহকোষে কোন বিভাজন ঘটে? দেহকোষে হচ্ছে মাইটোসিস বিভাজন ঘটে। আর জনন কোষে হচ্ছে মায়োসিস বিভাজন ঘটে। ঘটে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, এবার তোমরা হচ্ছে অ্যান্সার দাও। তোমরা বলতে হবে যে জনন কোষ কোন প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির? জনন কোষে ক্রোমোজোম কোন প্রকৃতির? এটা বলতে হবে আমাকে। জনন কোষে ক্রোমোজোম কোন প্রকৃতির? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? এটা বলো সবাই অ্যান্সার দাও। জনন কোষে ক্রোমোজোম কোন প্রকৃতির ক্রোমোজোম থাকে? জনন কোষে ক্রোমোজোম কোন প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির না হ্যাপ্লয়েড প্রকৃতির? সবাই অ্যান্সার দাও। জনন কোষে ক্রোমোজোম কোন প্রকৃতির? সবার অ্যান্সার দেখতে চাই আমি। তোমরা অনেকে যুক্ত আছো, সবাই একটু অ্যান্সার করো যে জনন কোষে ক্রোমোজোম
কোন প্রকৃতির, ডিপ্লয়েড নাকি হ্যাপ্লয়েড? তোমার দেখবা যে এই যে তুমি কমেন্ট করতেছো এগুলা থেকে এগুলাই কিন্তু তোমার মনে পড়ে যাবে পরীক্ষার হলে যখন তুমি প্রশ্ন অ্যান্সার করতে যাবা তখন দেখবা এগুলাই মনে পড়ে। এই যে তুমি হচ্ছে ইসমাইল মুবিন, তুমি অ্যান্সার দিয়েছো হ্যাপ্লয়েড। হ্যাঁ, সুন্দর সুন্দর। বাকিদের অ্যান্সার দেখতে চাই, বাকিরা সবাই কমেন্ট করো। বাকিরা এই যে নার্গিস ভানু, তুমি হচ্ছে অ্যান্সার দিয়েছো হ্যাপ্লয়েড প্রকৃতি। হ্যাঁ, সুন্দর সুন্দর। তোমরা কিন্তু তোমরা পড়া বুঝতেছো, বুঝাই যাচ্ছে। সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। হ্যাঁ, তাহলে তোমরা অ্যান্সার দিয়েছো হ্যাপ্লয়েড প্রকৃতি। হ্যাঁ, তোমার অ্যান্সার রাইট। আচ্ছা, এবার বলতে হবে যে মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে। এই যে রবিউল ইসলাম রবি, তুমি অ্যান্সার দিয়েছো হ্যাপ্লয়েড, সুন্দর। এবার বলো যে মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে, মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে বলো। হ্যাঁ হ্যাঁ, সবার অ্যান্সার দেখতে পাচ্ছি। রেজওয়ান আহমেদ, হ্যাঁ তোমার অ্যান্সার দেখতে পাচ্ছি ভাইয়া। বলো মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে। হ্যাঁ, এটা বলো সবাই, মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে, মায়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে। আচ্ছা, একজন বলতেছো। হ্যাঁ হ্যাঁ, সবাই হ্যাপ্লয়েড, হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড। হ্যাঁ হ্যাঁ, জনন কোষে, সুন্দর সুন্দর। সবাই অ্যান্সার দিচ্ছ জনন কোষে। ইসমাইল জি, ইসলাম মুবিন, হ্যাঁ ইসলাম মুবিন, তুমি জনন কোষে দিয়েছো। হ্যাঁ, সুন্দর সুন্দর। বাকিদের অ্যান্সার দেখতে চাই আমি। এই যে সবাই অ্যান্সার দিচ্ছ যে মায়োসিস কোষ বিভাজন দেহকোষে। না, দেহকোষে কিন্তু হবে না, দেহকোষে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। দেহকোষে আমি বলছিলাম যে মায়োসিস কোষ বিভাজন করে। এই যে জনন কোষে দিয়েছো রবিউল ইসলাম রবি। বাকিদের অ্যান্সার দেখতে চাই। জনন কোষে, সুন্দর সুন্দর সুন্দর। হ্যাঁ, বাকিদের। আচ্ছা, জনন কোষে, খুব সুন্দর। তারপর এই যে দেখো যে, আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো। এই যে আমি কমেন্ট, হ্যাঁ সবাই কমেন্ট করতেছো, সুন্দর। আচ্ছা, আমি তারপরে যাই। দেখো, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে দেহকোষ তৈরি হয়। আমরা জানি যে দেহকোষ কি করে, এটা দেহ গঠনে অংশ নেয়। এই যে প্রথম বললাম না, দেহ গঠনে অংশ নেয়। অর্থাৎ একটা উদ্ভিদ বা প্রাণী যাই বলো, এটা হচ্ছে যে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, মানে যেদিক দিয়ে উদ্ভিদটা বাড়বে, যেদিক দিয়ে উদ্ভিদটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, ওই জায়গায় হচ্ছে এই দেহকোষ, যে অঞ্চলের দেহকোষ তৈরি হবে। অর্থাৎ এই জায়গায় দেহকোষ তৈরি হবে এবং এই উদ্ভিদটা কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। বা মানব দেহের মনে করো যে একটা অংশ কেটে গেছে, এই যে এই অংশটা আবার বৃদ্ধি পাবে কিসের মাধ্যমে, এই দেহকোষের বিভাজনের মাধ্যমে। আর এই যে আমাদের জনন কোষ, এটা হচ্ছে উদ্ভিদের পরাগধানী ও ডিম্বুকে জনন কোষ তৈরি হয়। কোথায় কোথায়, পরাগধানী এবং ডিম্বুকে জনন কোষ তৈরি হয়, কারণ সেখানে হচ্ছে জনন ঘটে। এর জন্য হচ্ছে দেহকোষ, এই যে উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বুকে হচ্ছে জনন কোষ তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পড়াটা আমরা আগের থেকে একটু তোমাদের কোশ্চেন ধরবো। আমি আগের পড়াগুলো থেকে একটু কোশ্চেন ধরবো। সবাই সবাই হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। আমি হচ্ছে প্রথমে একটু একটু সামারি করে দেই। দেখো, প্রথমে পড়িয়েছিলাম যে যে আচ্ছা, কোষ, এটা কিন্তু তোমার ক নম্বরে আসতে দেখা যায়। হ্যাঁ, কোষের সংজ্ঞাটা, কোষ হচ্ছে জীবদের গঠন ও কার্যগত একক। এটা আমরা বলছিলাম, কোষ হচ্ছে জীবদের গঠন এবং কার্যগত একক। এটা হচ্ছে ক নম্বরে দেখা যায়। এখন তুমি কি এটা লিখবা? তুমি তো আমার স্টুডেন্ট নাকি? তুমি যেহেতু আমার স্টুডেন্ট, তার মানে তুমি হচ্ছে ইউনিক, তুমি হচ্ছে এটা লিখবা না। তুমি হচ্ছে এই যে এটা লিখবা, যে লুই এবং সিকুইজ যেটা বলছে যে বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে, এটা লিখবা, বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। হ্যাঁ, সুন্দর সুন্দর সবাই। আচ্ছা, তাহলে তারপর আমরা এদিকে যাই, যে এটা হচ্ছে একটা আদি কোষ, যেটার ভিতরে কি থাকবে, যেটার ভিতরে কোনো রকম সাইটোপ্লাজম থাকবে কিন্তু কোনো রকম কোষীয় উপাদান থাকবে না, এবং যেটাতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোম থাকে কিন্তু এটা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, যেটাকে আমরা নিউক্লিয়েট বলি। তারপর হচ্ছে প্লাজমিড থাকে, যেটা হচ্ছে কোষের বাইরে একটা ডিএনএ, যেটাকে আমরা কি বলি, প্লাজমিড বলি। আচ্ছা, ঠিক আছে, এগুলো ছিল। তারপর
আমরা যদি যে প্রকৃত কোষে যাই, এই হচ্ছে প্রকৃত কোষে কি থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা সুগঠিতভাবে নিউক্লিয়াস অবস্থান করে, এবং এই নিউক্লিয়াস, এই যে আমাদের সাইটোপ্লাজম রয়েছে কোষের মধ্যে, এই সাইটোপ্লাজমে নিউক্লিয়াস ছাড়াও কিন্তু কোষেও বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, মানে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে, কিন্তু এটা আদি কোষে নেই। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে বলো যে কোন কোষে মাইটোকন্ড্রিয়া নেই, বা মাইটোকন্ড্রিয়া নেই কোন কোষে? বলতে হবে যে মাইটোকন্ড্রিয়া নেই কোন কোষে, মাইটোকন্ড্রিয়া নেই কোন কোষে। সবার অ্যান্সার দেখতে চাই। হ্যাঁ, সবাই সুন্দর অ্যান্সার দিচ্ছ, সবার অ্যান্সার দেখতে চাই। বলো মাইটোকন্ড্রিয়া কোন কোষে থাকে না? আদি কোষ না প্রকৃত কোষ? আদি কোষ না প্রকৃত কোষ? সবাই একটু অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। আদি কোষ না প্রকৃত কোষ হবে যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোন কোষে নেই, কোন কোষে নেই। আচ্ছা, সবাই কমেন্ট করতে থাকো, আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা দেখলাম। তারপর দেখো, আমরা এটা দেখেছি যে আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এই আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না, কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। আমরা দেখেছি যে এই জায়গায় কোনো রকম আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেন নেই, কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়ার মেমব্রেন মানে কি, এটা পর্দা থাকে, কিন্তু ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। কিন্তু এই আদি কোষটা হচ্ছে গরিব, যে কারণে ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর হচ্ছে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না আদি কোষ। এই যে সবাই অ্যান্সার দিচ্ছ, সুন্দর সবাই অ্যান্সার দিচ্ছ। আদি কোষ, হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, আমরা মানে যতটুকু তুমি হচ্ছে এই যে ক্লাসটা করতেছো না, এটা তোমার মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? তুমি জাস্ট আমার সাথে যে ক্লাসটা করতেছো, এটা হচ্ছে তোমার মাথায় থেকে যাবে। তুমি ক্লাসটাই এনাফ, আমি বলতে পারি যে ক্লাসটাই হচ্ছে এনাফ। আচ্ছা, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন আমরা দেখছি যে সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকবে না, শুধুমাত্র রাইবোজোম থাকে, ঠিক আছে? আদি কোষে শুধুমাত্র কি থাকবে? রাইবোজোম, মানে রাইবোজোম দুইটাই থাকবে, আদি কোষে থাকবে, প্রকৃত কোষে থাকবে। আর এই জায়গায় সকল মানে সাইটোপ্লাজমের মধ্যে যেই অঙ্গাণুগুলো আছে সবগুলাই থাকবে কোথায়? প্রকৃত কোষে, কিন্তু আদি কোষে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। তারপর ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে এই জায়গায়, ডিএনএ ছাড়াও আরএনএ, প্রোটিন, হিস্টিন সবই থাকে। মানে আমরা বলতে পারি যে প্রকৃত কোষ যেটা, সেটা হচ্ছে অনেক উন্নত, নাকি? আর এটা হচ্ছে শুধু ব্যাকটেরিয়াতে, আর সকল প্রাণী এবং উদ্ভিদে হচ্ছে কি থাকে? সকল প্রাণী এবং উদ্ভিদে হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে অ্যামিবার কোষ কোন ধরনের কোষ? অ্যামিবা হচ্ছে কোন ধরনের কোষ থাকে? অ্যামিবাতে কোন ধরনের কোষ থাকে? এটা হচ্ছে আমাকে একটু বলতে হবে সবাই, যে অ্যামিবাতে কোন ধরনের কোষ থাকে। হ্যাঁ, অ্যামিবাতে কোন ধরনের কোষ থাকে, এটা হচ্ছে আমাকে বলতে হবে সবাই বলো, অ্যামিবা হচ্ছে কোন কোষে? এই যে সুন্দর ফারিয়া আক্তার, তুমি হচ্ছে, হ্যাঁ, প্রকৃত কোষ দিয়েছো, এটা সুন্দর। হ্যাঁ, প্রকৃত কোষ সুন্দর। কারণ হচ্ছে কি ভাইয়া? কারণ অ্যামিবা হচ্ছে আদিকোষ। না, অ্যামিবা কিন্তু আদিকোষই না, শুধুমাত্র ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা পর্বের একটা প্রাণী, যেহেতু অ্যামিবা প্রাণী, তার মানেই হচ্ছে অ্যামিবা প্রকৃতকোষী প্রাণী, ঠিক আছে? এটা আদিকোষ হবে না। ইসলাম মুবিন, তুমি ভুল করেছো, তুমি সবগুলো অ্যান্সার কিন্তু আগে রাইট করেছিলে, এই অ্যান্সারটা ভুল হয়েছে। হ্যাঁ, তুমি রাইট অ্যান্সারটা দাও, আমি তোমার অ্যান্সারের অপেক্ষায় আছি। আদি কোষ হবে না, অবশ্যই প্রকৃত কোষ হবে, ঠিক আছে? প্রকৃত কোষ হবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যামিবা হচ্ছে একটা প্রতিষ্ঠা পর্বের প্রাণী, যে কারণে হচ্ছে অ্যামিবার কোষটা হবে প্রকৃত কোষ। আচ্ছা, ঠিক আছে। তারপর তোমরা বলো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনুপস্থিত কোন কোষে? হ্যাঁ, ঠিক আছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনুপস্থিত কোন কোষে? বলো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনুপস্থিত কোন কোষে? অর্থাৎ কোন কোষে সাইটোপ্লাজমীয় কোনো অঙ্গাণু থাকে না? কোন কোষে সাইটোপ্লাজমীয় কোনো অঙ্গাণু থাকে না? আচ্ছা, কোন কোষে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না? সবাই বলো, সবাই বলো। প্রকৃত কোষে না, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, হ্যাঁ, প্রকৃত কোষে কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এই যে মাইটোকন্ড্রিয়া, যে প্রকৃত কোষ, আরেকজন প্রকৃত কোষ, না, প্রকৃত কোষ কিন্তু হবে না। সাইটোপ্লাজম, আমি বলছি কি যে কোন কোষে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, ঠিক আছে? থাকে না কোন কোষে? এই যে নার্গিস বানু, আদি কোষ হবে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না বলছি,
থাকে না কোন কোষে? আদি কোষে। প্রকৃত কোষে কিন্তু সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে, ঠিক আছে? প্রকৃত কোষে সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে, আদি কোষে হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে না। হ্যাঁ, সবাই অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। রবিউল ইসলাম রবি, তুমি অ্যান্সার দিয়েছো, সুন্দর। সবাই সবার অ্যান্সার দেখতে চাই। আদিকোষ রেজন আহমেদ আদিকোষ, তারপর তাহমিনা আক্তার আদিকোষ, তারপর হচ্ছে পারিয়া আক্তার আদিকোষ, তারপর তাহমিনা। হ্যাঁ, সুন্দর সুন্দর, সবার কিন্তু সবার অ্যান্সার সঠিক হয়েছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। এগুলাই মানে এগুলো আমি বইতে দেখছি, তোমার বিগত সালে কোশ্চেন দেখছি, মোটামুটি এই পার্ট থেকে এগুলাই আসছে, ঠিক আছে? এগুলাই আসছে। আচ্ছা, এবার একটা জটিল প্রশ্ন করি। সবাই বলো যে কোন কোষে বৃত্তাকার ডিএনএ থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে কোন কোষে? বলো, বৃত্তাকার ডিএনএ থাকে কোন কোষে? এটা বলতে হবে। বৃত্তাকার ডিএনএ, সবাই অ্যান্সার দাও। বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে? বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে বলো? হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে? সবার অ্যান্সার দেখতে চাই। বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে বলো? আমি হচ্ছে পরে যে পার্টগুলো আছে ওখানে হচ্ছে বিগত সালে কিছু কোশ্চেন অ্যাড করব, তাহলে তোমরা হচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারবা। একটু ব্যস্ততার কারণে এই জায়গায় কোশ্চেন অ্যাড করা হয় নাই, আমি মুখে মুখে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে বৃত্তাকার ডিএনএ, আমি বলছি যে বৃত্তাকার ডিএনএ থাকে কোন কোষে। আমি জানতাম এটা তোমরা ভুল করবা, ঠিক আছে? এই যে অলরেডি ভুল করা শুরু করছে। এই যে একজন ঠিক করছে যে আদিকোষ, রেজন আহমেদ আদিকোষ দিয়েছে, রবিউল ইসলাম রবি আদিকোষ দিয়েছে, তারপর হচ্ছে তাহমিনা আক্তার আদিকোষ দিয়েছে। সুন্দর সুন্দর অ্যান্সার। কারণ কি দেখো, এই যে নার্গিসা ভানু আদিকোষ। দেখো আমি চিত্রটা একটু দেখাই, চিত্রটা দেখে তাহলে ভালো বুঝতে পারবা। এই যে দেখো বৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, যেটা হচ্ছে আদিকোষে থাকে। এই বৃত্তাকার ডিএনএ যে ব্যাকটেরিয়া কোষে যে বৃত্তাকার ডিএনএ রয়েছে সেটাকে প্লাজমিড বলা হয়, ঠিক আছে? তো এই বৃত্তাকার ডিএনএটা হচ্ছে আদি কোষে রয়েছে, ঠিক আছে ভাইয়া? আদি কোষ হচ্ছে বৃত্তাকার ডিএনএ থাকে, যেটাকে প্লাজমিড বলে। এখন মনে করো যে প্লাজমিড কোন কোষে থাকে, এটাও আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? প্লাজমিড কোন কোষে থাকে এটাও আসতে পারে। আচ্ছা, এবার বলো যে আমরা মোটামুটি দেখে ফেলছি সবকিছু, ঠিক আছে? দেহ গঠনে অংশ নেয়, দেহ গঠনে অংশ নেয় হচ্ছে দেহকোষ। এবার বলো যে উদ্ভিদের পরাগধানীতে কোন কোষ থাকে? উদ্ভিদের পরাগধানীতে কোন কোষ থাকে এটা একটু জানতে চাই। উদ্ভিদের পরাগধানীতে কোন কোষ থাকে এটা জানতে চাই। সবার অ্যান্সার দেখতে চাই যে উদ্ভিদের পরাগধানীতে কোন কোষ থাকে। সবাই একটু অ্যান্সার করো, সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই আমি। উদ্ভিদের পরাগধানীতে কোন কোষ থাকে? সবাই অ্যান্সার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে আমরা এটা দেখে ফেলছি, তোমরা অ্যান্সার করো, আমি দেখতেছি, ঠিক আছে? দেহ গঠন অংশনে জনকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির এগুলো মোটামুটি দেখা হয়ে গেছে। তো আজকের মতো এখানে সমাপ্ত। দেখা হচ্ছে তোমরা, হ্যাঁ, এই যে জনকোষ, সবাই অ্যান্সার করতেছো, সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই অ্যান্সার করতেছো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত। আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা, আমাদের স্যার হচ্ছে একটু কথা বলবে, তোমরা সবাই একটু স্যারের কথাগুলো শুনবা, ঠিক আছে? স্যার বলেন। ওকে, থ্যাংক ইউ শিহাব স্যারকে। শিহাব স্যার, তোমাদের কেমন ক্লাস নিয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবা ক্লাসটা কেমন লেগেছে। আর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই ক্লাসের উপরে কে কে নোট করেছে একটু জানাও। তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসতে যাচ্ছে, শুনলে হয়তো তোমরা সবাই খুশি হবা। তো সেই অ্যানাউন্সমেন্টটা আমরা খুব শীঘ্রই করব, মানে করবো এখনই, ছোট্ট ধারণা দিব, তারপর বিস্তারিত আকারে সব বলবো। তো এটা হচ্ছে আমি কিছু একটা যেটা তোমাদের ধারণা দিতে চাচ্ছি এটা এখনই বলবো। তার আগে একটু জানাও তো ক্লাসটা কেমন লাগছে, আর সব মিলিয়ে তোমরা কে কে এই করছো। আচ্ছা, আফসানা বলছো স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হলো, আচ্ছা এটা স্যারের প্রশ্ন। হ্যাঁ, আমি অ্যান্সার আচ্ছা, দিচ্ছি, হ্যাঁ স্যার সমস্যা নেই। আনসার করুন, জি আপনি বলুন। আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে যে কি বলছো যে সাইটোপ্লাজম অঙ্গাণু না থাকার কারণটা তো স্যার বুঝিয়ে দিলে ভালো হতো। দেখো এই জায়গায় শুধুমাত্র আমি বারবার বলে
আসছি যে রাইবোজোম হচ্ছে দুইটা কোষই থাকে, ঠিক আছে। তো সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে হচ্ছে আমাদের প্রকৃত কোষে, সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে হচ্ছে প্রকৃত কোষে, কিন্তু রাইবোজোম হচ্ছে কমন, এটা হচ্ছে দুইটাই থাকে, অর্থাৎ আদি কোষ, প্রকৃত কোষ, এই দুইটা কোষে কিন্তু রাইবোজোম রয়েছে, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো যে আদি কোষ, প্রকৃত কোষ দুইটাতে কিন্তু রাইবোজোম রয়েছে, আর সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে কোথায়, এটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ, প্রকৃত কোষ। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তোমরা কিন্তু আরো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি হচ্ছে দেখছি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকলে স্যারকে করো, স্যার হচ্ছে আনসার দেবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আর তোমাদের কিন্তু আমাদের যে ক্লাসগুলো হয়ে যায় সেই ক্লাসগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে অ্যাড করে দেই। সুতরাং যারা পিছনে ক্লাসগুলো করো না, করে নিবা, এবং এই ক্লাসগুলো চাইলে বারবার রিপিটও করতে পারবা। তো তোমাদের জন্য কিন্তু আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার। সো তোমাদের দায়িত্বটা হচ্ছে নিয়মিত ক্লাস করা, নোট করা, এবং কালকে কিন্তু তোমাদের মডেল টেস্ট এক্সাম আছে, বুঝতে পারছো? তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের এই যে আমরা পড়াচ্ছি, ধরো সপ্তাহে প্রায় 6 দিন ক্লাস দেই, যেটা সব প্ল্যাটফর্ম আসলে দেয় না। তো এই 6 দিন ক্লাসে তোমাদের এই ক্লাসের উপরে বেস করে একটা পুরস্কার দেওয়া হবে। এটা হচ্ছে সবাইকে দেওয়া যাবে না, অবশ্যই আমরা প্রতি সপ্তাহে যেহেতু এটা দিব, আমরা সর্বোচ্চ 2 থেকে 3 জনকে দিব, কেমন? তো 2 জনকে অ্যাভারেজ থাকবে। তো এই 2 জন কারা? যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে, বেশি রেসপন্স করবে, এবং যারা প্রত্যেকটা ক্লাসে নোট করবে, বুঝতে পারছো? আর এই নোটগুলো কিন্তু কি করতে হবে, আমাদেরকে তোমরা চাইলে শেয়ার করতে পারো, বুঝতে পারছো? আমাদের হচ্ছে যেটা বলে যে তোমার আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে তোমরা দিতে পারো, আমি হচ্ছে মেসেজ অপশনটা খুলে দেবো। এবং এর চেয়ে সবচেয়ে বেশি ভালো হয় তুমি যখন নোট করবা, নোটের উপরে তোমার নাম লিখবা, তোমার স্কুলের নাম লিখবা, তোমার জেলার নাম লিখবা, 3টা পয়েন্ট, তোমার নাম, স্কুলের নাম, জেলার নাম, ঠিক আছে? এবং এটা কোন স্যারের নোট সেটাও লিখে দেবা, শিহাব স্যারের নোট, মুনিম স্যারের নোট, বাজমল স্যারের নোট, ঠিক আছে? তো এই নোটটা কি করবা, তোমরা চাইলে কিন্তু আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু আপলোড করে দিতে পারো, ঠিক আছে? তো এই জায়গা থেকে এই কাজগুলো যারা করবে, এটা কিন্তু সবই তোমার কাজ, এটা আমাদের জন্য করতেছে বিষয়টা এরকম না, এটা সবই তোমার কাজ। সো তোমরা যদি এই কাজগুলো করো এবং এগুলো যে সবচেয়ে বেশি পারফর্ম ভালো করবে তাকে আমরা প্রাইজ মানি দেবো, অথবা কিছু গিফট হচ্ছে কুরিয়ারে পাঠাবো, অথবা প্রাইজ মানি দেবো বিকাশ বা নগদের মাধ্যমে। এখন এই হচ্ছে ন্যূনতম একটা প্রাইজ মানি থাকবে, এটা হচ্ছে এভরি উইকে, কেমন? জাস্ট এইটা কিন্তু তোমাদের জাস্ট প্রাইসটা যে অনেক বড় কিছু তা না, তোমাদের মোটিভেট করা, তোমাদের যাতে করে আমরা খুব অ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে? এবং আমরা জানি সত্যিকার অর্থে অন্যান্য সবাই ভালো করছে, বাট আমাদের জায়গা থেকে জানি সবার চেয়ে ভালো করতে পারি, তোমরা যাতে এ প্লাস পেতে পারো। হ্যাঁ, কোশ্চেন করছে যে কোন সাবজেক্টে এক্সাম হবে, এটা হচ্ছে একটু বলে দিতেন ওদের, মানে ও আচ্ছা, এক্সামের বিষয়টা, হ্যাঁ এক্সামের বিষয়টা আমরা হচ্ছে টেলিগ্রামে জানিয়ে দেবো, কেমন? এবং একটা শিটও তোমাদেরকে দেওয়া হবে ডেমো হিসেবে, ওই শিটটা তোমরা পড়বা, ওর মধ্যে থেকে আমরা চেষ্টা করব কোশ্চেনগুলো করার, ওকে? আর সাবজেক্ট মূলত আগামীকালকে আমরা হচ্ছে তোমার কোন সাবজেক্টে নেই এটা জানিয়ে দেবো, মেবি ফিজিক্সের উপরে, না হয় জেনারেল ম্যাথ বা কেমিস্ট্রির উপরে বা বায়োলজির উপরে হবে, সো এটা আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? তো আমার কথা বুঝতে পারছো? তো এই ক্লাসটা কে কে নোট করছো একটু বলবা, প্রত্যেকটা ক্লাস নোট করতে হবে, তারপর ছবি তুলে দেন হচ্ছে আমাদের টেলিগ্রামে দিবা, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের, তো ওখানেও তোমরা দিতে পারো। স্যার অনেক ভালো, তারপর হচ্ছে যে হ্যাপ্লয়েড, আদি কোষ, আচ্ছা বেসিক। স্যার আমার কোশ্চেন আনসার, আচ্ছা এগুলো তো বলা হয়েছে তোমাদের সবারই, সব ঠিক আছে। স্যার নাইস ক্লাস, শিহাব স্যার অ্যান্ড আজমল স্যার, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ শিহাব স্যার তোমাদের অনেক অনেক অসাধারণ ক্লাস নেন, সুতরাং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে, যারা যদি ভালো কেউ প্রস্তুতি নিতে চায় আমাদের রেকমেন্ড করতে পারো, এখানে এনরোল করিয়ে দিতে পারো, যাতে করে ওরাও তোমাদের সাথে ভালো মতো শিখতে পারে, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। শিহাব স্যারের যদি কোনো কথা থাকে বলতে পারেন, নাহলে এন্ড করে দিতে পারেন, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। তো তোমরা হচ্ছে সবাই খুব রেসপন্স করেছো, এটা হচ্ছে এটা খুবই ভালো, ঠিক আছে? এবং যারা যারা ছিলে অনেক এই ক্লাসটায়, আমি হচ্ছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানেই রাখতে পারি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। স্যার অফ করে দিন।